নমস্কার বন্ধুরা, আমি সোলাঙ্কি। আমার নীতিমূলক গল্পের আসর ও ভৌতিক গল্পের আসরে আমার ছোট ছোট ভাই বোন এবং আমার দাদা দিদিদের আরও একবার অনেক অনেক স্বাগত। যিনারা প্রতিদিনের শ্রোতা বন্ধু তাঁদের উদ্দেশ্যে তো অবশ্যই, আর যিনারা আজ আমার চ্যানেলটা নতুন ভিজিট করছেন তাঁদের উদ্দেশ্যেও থাকলো অসংখ্য ধন্যবাদ। যিনারা আজ নতুন আমার চ্যানেল ভিজিট করছেন তাঁদের উদ্দেশ্যে বলবো, অবশ্যই আজকের গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকবেন, আর আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান করে দেবেন। তাহলে আমি যখনই যেই রূপ গল্প নিয়ে উপস্থিত হব সেগুলো আপনাদের ফোনে নোটিফিকেশান আকারে চলে যাবে। আজকের গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবো একটা করে লাইক করবেন, পারলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে আজকে আমরা যে গল্পটা দেখতে চলেছি, গল্পটার নাম হলো অহল্যা মঞ্জিলের সেই রাত। লিখেছেন দুর্গা বাগচি। ভয়ঙ্কর দুর্যোগের রাত। ঝোড়ো বাতাস প্রচণ্ড বেগে সব কিছু লণ্ডভণ্ড করে দিচ্ছে। তার সঙ্গে পাল্লা দিয়ে শুরু হয়েছে প্রবল বর্ষণ। মুহুর্মুহুর বিদ্যুতের আলো আর বজ্রের কড়কড় কড়াত শব্দ কানে তালা ধরিয়ে দেয়। মনে হয় এক অসীম শক্তিধর দৈত্য যেন ধ্বংসের খেলায় মেতেছে। রূপসী পৃথিবীকে ভেঙে চুরে ভাসিয়ে শেষ না করে যেন তার তৃপ্তি হবে না। এই রকম ভয়ঙ্কর দুর্যোগ মাথায় নিয়ে একরকম মৃত্যুর সঙ্গে লড়াই করতে করতে জনমানবহীন সড়ক পথ ধরে চলেছে একটি মারুতি সুজুকি। বাংলার বিখ্যাত তরুণ সঙ্গীত শিল্পী অনুরাগ ভট্টাচার্য গাড়ি চালাতে চালাতে ভাবছিল, হৃদয়পুর গ্রাম আর কত দূর কে জানে। ডাকবাংলোর চৌকিদার বলেছিল, গাড়িতে 15-20 মিনিটের মধ্যেই গ্রামে পৌঁছে যাবেন, আর সেখানে গেলে কোনো না কোনো বাড়িতে ঠিক আশ্রয় মিলবে। কোনো মতেই ডাকবাংলোতে আশ্রয় না পেয়ে সেই ভরসাতেই এদিকে আসা অনুরাগের। কিন্তু প্রায় আধ ঘন্টা হতে চলল, কোনো ঘর বাড়ি তো নজরে এলো না। তবে কি পথ ভুল করল? হতেও পারে। যা দুর্যোগ চলছে, ঝড়ের সঙ্গে লড়াই করে হৃদয়পুর গ্রামে পৌঁছতে পারবে কি না সেও জানে না। আর যদি পৌঁছতেও পারে, কেউ কি এই দুর্যোগের রাতে তাকে আশ্রয় দেবে? বোধ হয় না। তবুও চেষ্টা একবার করতেই হবে, না হলে এই সময় সে যাবে কোথায়? নিজের ওপরেই রাগ হচ্ছে অনুরাগের। কি দরকার ছিল ডাক বাংলোয় রিজার্ভেশন না করে হঠাৎ ঝুঁকির মাথায় একা একা বেড়াতে চলে আসার? এখন বেড়ানো তো দূর, একটা রাতের মতো মাথা গোঁজার জায়গা জোগাড় করতে পারলেই নিশ্চিন্ত হওয়া যায়। হঠাৎ প্রচণ্ড শব্দে কাছেই কোথাও একটা বাজ পড়ল। চমকে উঠে স্টিয়ারিং থেকে হাত খসে পড়ল অনুরাগের। অবশ্য কোনো অঘটন ঘটবার আগেই কোনো রকমে ব্রেক কষে গাড়ি থামিয়ে দেয়। থরথর করে ও সারা শরীর কাঁপছে। বেশ কিছুক্ষণ স্টিয়ারিংয়ে মাথা লাগিয়ে চুপচাপ বসে রইল অনুরাগ। শরীরের কাঁপুনি কমে এলে সে বাইরে তাকায়। উফ, কি অন্ধকার! তার উপর এমন সৃষ্টি ছাড়া বৃষ্টি। না,
গাড়ি চালিয়ে আর কোনো লাভ নেই, নিশ্চয়ই সে পথ ভুল করে অন্য কোথাও চলে এসেছে। অতএব গাড়ির ভেতরেই রাতটা কাটানো ছাড়া আর উপায় নেই। গাড়ির চারপাশের কাঁচ তোলাই ছিল, তবুও পেছনের দরজার কাঁচ পরীক্ষা করতে গিয়ে চমকে উঠল অনুরাগ। বিদ্যুতের আলোয় চকিতে দেখা গেল গাড়ির থেকে কিছুটা দূরে একটা বড় বাড়ি। প্রথমটা মনে হয়েছিল চোখের ভুল, কিন্তু পরপর ৩-৪ বার বিদ্যুতের আলোয় বাড়িটা ভালো করে দেখবার পর কিছুটা নিশ্চিন্ত হয় অনুরাগ। যাক বাবা, রাতটা তাহলে আর গাড়িতে কাটাতে হবে না। গাড়িটাকে সাবধানে পিছিয়ে নিয়ে বড় বাড়িটার সামনে এনে দাঁড় করালো অনুরাগ। গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে ভিজে একসা, তবু সেই বৃষ্টি মাথায় করেই টর্চ আর ছোট ব্যাগটা নিয়ে গাড়ির দরজা লক করে বাড়ির সদর দরজার সামনে এসে দাঁড়ালো অনুরাগ। বিশাল আকারের সিংহ দরজার দুপাশে দুটো পাথরের সিংহ থাবা উঁচিয়ে বসে রয়েছে। সিংহ দরজার পর অনেকটা জায়গা জুড়ে ফুল এবং ফলের বাগান। বাগানের পর বিশাল প্রাসাদ তুল্য বাড়িটা অন্ধকারেই যতটা পারা যায় দেখবার চেষ্টা করল অনুরাগ। আর তখনই ওর চোখে পড়ল সিংহ দরজার গায়ে শ্বেত পাথরের ফলকে লেখা রয়েছে অহল্যা মঞ্জিল। নামটা যেন শোনা শোনা মনে হলো অনুরাগের, কিন্তু তা কি করে হবে? এদিকে তো সে এর আগে কোনোদিনও আসেনি। তাছাড়া ডাক বাংলোর চৌকিদার বলেছিল একমাত্র হৃদয়পুর গ্রামে ২০-২২টি পরিবার ছাড়া আশেপাশে মাইল ৫ মধ্যে কোনো জনবসতি নেই। অথচ রাস্তার ধারে এত বড় প্রাসাদ তুল্য বাড়িটার খবর চৌকিদার জানে না? নাকি এই বাড়িতে কেউ বাস করে না? একরাশ প্রশ্ন মাথায় নিয়ে সিংহ দরজা পেরিয়ে বাগানে পা রাখতেই গা যেন ছমছম করে ওঠে অনুরাগের। মনে হয় অহল্যা মঞ্জিলের কোনায় কোনায় যেন পাষাণী অহল্যার দীর্ঘশ্বাস ভেসে বেড়াচ্ছে। থমথম করছে চারিদিক। এদিকে ঝড়ের দাপট কমে এলেও বৃষ্টি সমানেই চলছে। ভেতরে যাবে কি যাবে না ভাবতে ভাবতে অনুরাগ বাগানের নুড়ি বিছানো পথ ধরে গাড়ি বারান্দার তলায় গিয়ে দাঁড়ায়। চারপাশে আবারও ভালো করে দেখে, না, জনপ্রাণীর সারা শব্দই নেই। চারপাশে সূচিভেদ্য অন্ধকার। টর্চ জ্বালিয়ে কয়েক ধাপ সিঁড়ি উঠে বন্ধ দরজার কড়া নাড়ে। বেশ কয়েকবার কড়া নাড়া সত্ত্বেও ভেতরে কারো সাড়া শব্দ পাওয়া গেল না। তবে কি এই বাড়িতে কেউ থাকে না? আরো কয়েকবার কড়া নাড়ার পর বন্ধ দরজার গায়ে একটু ঠেলা দিতেই ক্যাঁচ শব্দে দরজাটা খুলে গেল। চমকে উঠে ২ পা পিছিয়ে গেল অনুরাগ। খোলা দরজার ঠিক সামনেই আপাদ মস্তক মুড়ি দেওয়া এক বৃদ্ধ দাঁড়িয়ে আছেন। বৃদ্ধের হাতে একটা লণ্ঠন। অনুরাগকে দেখে বৃদ্ধ কপজোড়া ঘড়ঘড়ে গলায় বলে ওঠেন, আপনি? অনুরাগ বৃদ্ধকে তার বিপদের কথা খুলে বলে। বৃদ্ধ নীরবে সব কথা শুনে যান। কথা শেষ করে অনুরাগ বলে, আজকের রাতটা যদি এখানে থাকতে দেন তাহলে খুব উপকার হয়। অনুরাগের কথা শুনেও বৃদ্ধ নীরবে দাঁড়িয়ে থাকেন, কোনো কথা বলেন না।
বৃদ্ধকে ওভাবে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে অনুরাগ বেশ ঘাবড়ে যায়। চারপাশে কেমন যেন একটা দম বন্ধ করা পরিবেশ। বাইরে এত হাওয়ার মাতামাতি, কিন্তু এখানে এক ফোঁটা হাওয়াও যেন প্রবেশ করতে পারছে না, যেন প্রবেশে নিষেধ রয়েছে। বৃদ্ধের হাতের লণ্ঠনটার চিমনিতে এত কালি যে তা ভেদ করে সামান্য যেটুকু আলো বাইরে বার হতে পারছে, তাতে আলো হাওয়া তো দূরের কথা, অন্ধকারই যেন আরও ঘনীভূত হয়েছে। অনুরাগ একবার ভাবে ফিরে গিয়ে গাড়িতেই রাতটা কাটানো যাক। আবার ভাবে যখন এসেই পড়েছেন তখন আর একবার চেষ্টা করে দেখা যাক। হয়তো বৃদ্ধ কানে ঠিকমতো শুনতে পান না। তাই এবার বেশ উঁচু গলায় বৃদ্ধকে বলে, এখানে আজকের রাতটা থাকা যাবে? বৃদ্ধ মাথা নেড়ে ঘড়ঘড়ে গলায় বলেন, না। তাহলে কি আমি ফিরে যাব? হ্যাঁ, এখানে বাইরের কোনো লোক থাকলে অহল্যা বাইয়ের অসুবিধে হয়। অনুরাগ ফিরে আসবার জন্য সবে কয়েক পা এগিয়েছে। এমন সময় বাড়ির ভেতর থেকে নারী কণ্ঠের একটা তীক্ষ্ণ ডাক শোনা যায়, বশির মিয়া। ডাক শুনে বৃদ্ধ তাড়া খাওয়া জন্তুর মতো ছুটে ভেতরে চলে যান। পরক্ষণেই ফিরে এসে বলেন, আসুন, ভেতরে আসুন। বশির মিয়ার সঙ্গে ভেতরে প্রবেশ করেই কেমন যেন গা ভারী হয়ে এলো অনুরাগের। সুন্দর করে সাজানো প্রকাণ্ড হলঘরের ভিতর দিয়ে শ্বেত পাথরের চওড়া সিঁড়ি দোতলায় উঠে গেছে। বশির মিয়াকে অনুসরণ করে দোতলায় সিঁড়িতে পা রাখবার আগেই হলঘরের ডান দিকের একটা ঘর থেকে জমকালো সালোয়ার কুর্তা পরা একজন মহিলা ও এক ভদ্রলোক অনুরাগের সামনে এসে দাঁড়ান। মহিলার সাজসজ্জা ও অলঙ্কারের জল্লুস দেখে অনুরাগ বুঝতে পারে উনি এই বাড়ির মালকিন। তাই কোনো প্রশ্ন করার আগেই নিজের বিপদের কথা বলে। ভদ্রমহিলা ও ভদ্রলোক নীরবে সব কথা শোনেন। তারপর ভদ্রমহিলা বলেন, আপনি আমাদের বাড়িতে এসেছেন সেজন্য আমরা আনন্দিত। তবে এত রাতে হঠাৎ করে আপনি এসেছেন, তাই অতিথির যোগ্য সেবা হয়তো আমরা করতে পারবো না। না না, এসব আপনি কি বলছেন? এই রকম দুর্যোগের রাতে আপনারা যে আমাকে আশ্রয় দিয়েছেন তাই যথেষ্ট। আপনি কিছু খাবেন? না, আমি ডাকবাংলোর চৌকিদারকে টাকা দিয়ে কিছু খাওয়ার আনিয়ে খেয়েই বেরিয়েছি। এখন একটু ঘুমোতে পারলেই হয়। ঠিক আছে, বশির, ওকে ওপরে নিয়ে যাও। আপনার কোনো কিছু দরকার পড়লে বশিরকে ডাকবেন। অনুরাগ বলে, আমি তাহলে ওপরে যাচ্ছি। শুভরাত্রি। মহিলাটি প্রত্যুত্তরে শুভরাত্রি বললেও তার সঙ্গের ভদ্রলোক কোনো কথা না বলে নিঃশব্দে হাসলেন। ভদ্রলোকের মুখের হাসি দেখে আবার চমকে উঠল অনুরাগ। মেরুদণ্ড বয়ে যেন একটা ঠান্ডা স্রোত নেমে গেল। ভদ্রলোকের সাদা ঝকঝকে দাঁতের পাটির ভিতর থেকে দুটো বড় বড় দাঁত দেখা গেল। অবশ্য সেটা অনুরাগ মাত্র এক ঝলকই দেখতে পেল। এই বিষয়ে কিছু চিন্তা করবার আগেই পেছন থেকে বশির ডাকলেন, আসুন। মোহগ্রস্তের মতো বশির মিয়ার পেছন পেছন ওপরে উঠে গেল অনুরাগ। দোতলা সিঁড়ির মুখ থেকে দুটো বারান্দা উত্তর ও দক্ষিণ দুদিকে চলে গেছে। বশির মিয়াকে অনুসরণ করে দক্ষিণের বারান্দা দিয়ে কোণের দিকে একটি ঘরে প্রবেশ করল অনুরাগ। এই ঘরে বেশ বড় একটা কেরোসিনের ল্যাম্প
জ্বলায় চারপাশ বেশ পরিষ্কার নজরে আসছে অনুরাগের। সুন্দর করে সাজানো ঘর, ঘরের ঠিক মাঝখানে উঁচু পুরনো আমলের বিশাল পালঙ্কের ওপর ধপধপে বিছানা পাতা। ঘরের সব আসবাবপত্র খুব দামি এবং সুন্দর করে সাজানো। অ্যাটাচ বাথরুম, সব কিছু ঝকঝকে পরিষ্কার। মনে মনে গৃহস্বামীর রুচির প্রশংসা করল অনুরাগ। বশির মিয়া বলেন, আমি আপনার খাবার জল নিয়ে আসছি। বশির মিয়া চলে গেলে অনুরাগ তার ওয়াটারপ্রুফ ব্যাগ থেকে পাজামা এবং পাঞ্জাবি বের করে ভিজে পোশাকটা পাল্টে নিল। তারপর বাথরুম থেকে হাত মুখ ধুয়ে ঘরে এসে বশির মিয়ার রেখে যাওয়া জল খেয়ে শুয়ে পড়ল। বাইরে এখনও বেশ বৃষ্টি হচ্ছে। ঘরে শুয়ে সে শব্দ শুনতে শুনতে একসময় তার কণ্ঠে বেজে ওঠে সঙ্গীতের সুর। বেশ কিছুক্ষণ রাগ সঙ্গীতের সরোবরে সন্তরণ করার পর হঠাৎ গান বন্ধ করে অনুরাগ একরকম লাফ দিয়েই খাট থেকে নেমে পড়ে। ঘরের দরজায় কে যেন ঠক ঠক করে টোকা দিচ্ছে আর বলছে, দরজা খোলো, দরজা খোলো। সারা ঘরে ভেসে বেড়াচ্ছে একটা মিষ্টি ফুলের গন্ধ। গান বন্ধ করার সঙ্গে সঙ্গে দরজায় টোকা বন্ধ হয়ে যায়। পরমুহূর্তে ঝুম 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 নুপুরের শব্দ তুলে কে যেন বারান্দা দিয়ে হাঁটতে শুরু করে। ফুলের মিষ্টি গন্ধটাও যেন একটু একটু করে দূরে সরে যেতে থাকে। কৌতূহলী হয়ে অনুরাগ দরজা খুলে পর্দা সরিয়ে বাইরে উকি দেয়। বারান্দায় ঘুটঘুটে অন্ধকারে কিছুই নজরে আসে না। নুপুরের শব্দটা তখন বারান্দার অন্য প্রান্তে সরে গেছে। একটা দীর্ঘশ্বাস ফেলে ঘরের দরজা ভেজিয়ে খাটে এসে বসবার সঙ্গে সঙ্গে ঘরে এসে প্রবেশ করেন বশির মিয়া। একতলায় দেখা সেই ভদ্রলোক এবং ভদ্রমহিলা। বশির মিয়া বলেন, মিনাবাই আর রমজান সাব আপনাকে কিছু বলতে এসেছেন। মিনাবাই বলেন, আপনাকে বিরক্ত করার জন্য দুঃখিত, কিন্তু খুব জরুরি প্রয়োজনে না এসে পারলাম না। অনুরাগ কিছুটা অবাক হয়ে যায়। কি এমন ব্যাপার ঘটল যার জন্য বশির মিয়াকে না পাঠিয়ে মালিক ও মালকিন দুজনেই এত রাতে তার ঘরে এসেছেন? মিনাবাই এর সঙ্গী রমজান নামক ভদ্রলোকটি এই প্রথম মুখ খুললেন। আপনি একটু আগে গান গাইছিলেন? হ্যাঁ, এ বাড়িতে থাকতে হলে আপনাকে আমাদের কথা শুনতে হবে। আমরা চাই না আপনি গান করেন, আর যেন আপনাকে গান গাইতে না শুনি। অনুরাগ অবাক হয়ে বলে, কেন, গান গাওয়া কি অপরাধ? ভদ্রলোক প্রচণ্ড উত্তেজিত হয়ে বলেন, হ্যাঁ অপরাধ, এই বাড়িতে গান গাওয়া অপরাধ। আমাদের কথা না শুনলে আপনাকে কঠোর শাস্তি পেতে হবে। অনুরাগ কিছু বলার আগেই মিনাবাই ধমকে উঠে বলেন, চুপ করো রমজান আলী, মনে রেখো উনি আমাদের অতিথি। অতিথির কোনো অপমান আমি সহ্য করব না। যাও, তুমি নিচে চলে যাও। মিনাবাইয়ের কথায় রমজান আলী ফুটো বেলুনের মতো মুহূর্তেই চুপসে যায়। কোনো কথা না বলে তিনি ঘর থেকে বের হয়ে যান। রমজান আলী ঘর থেকে বার হয়ে যাবার পর মিনাবাই অনুরাগকে বলেন, দেখুন, আমাদের এই বাড়িতে কেউ কোনো দিন গান গায় না। এটা এই বাড়ির একটা পুরনো সংস্কার। এই বাড়ির লোকেরা বিশ্বাস করেন যে এই বাড়িতে কেউ গান গাইলে এখানে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটবে। বলতে পারেন এটাই এই বাড়ির অভিশাপ। মিনাবাইয়ের কথা শুনে অনুরাগ লজ্জিত হয়ে বলে, আমি না জেনে অপরাধ করে ফেলেছি, আমায় ক্ষমা করুন। আপনি নিশ্চিন্ত থাকুন, এই বাড়ির ত্রিসীমানায় থাকাকালীন
আমি আর গান গাইব না। ধন্যবাদ, আপনার কথা শুনে খুশি হলাম। আর একটা কথা, রাত্রে অস্বাভাবিক কিছু শুনলে বা কেউ আপনাকে ডাকলেও আপনি কোনো মতেই দোতলার উত্তর দিকের বারান্দায় যাবেন না। আমরা 3 জন ছাড়া এই বাড়িতে আর কেউ থাকে না, তাই আমরা ছাড়া অন্য কেউ ডাকলে আপনি কিছুতেই দরজা খুলবেন না। বুঝতেই পারছেন, পুরনো বাড়ি। এখানে মানে দোতলার উত্তর দিকের অংশে এমন অনেক কিছু ঘটনা ঘটে যা স্বাভাবিক নয়। কথা শেষ করে অনুরাগকে কোনো কথা বলবার অবকাশ না দিয়েই মিনাবাই ও বশির মিয়া ঘর থেকে বেরিয়ে যান। ওরা চলে যাওয়ার পর অনেকক্ষণ স্তব্ধ হয়ে বসে থাকে অনুরাগ। নিচের স্বল্প আলোয় মনে হয়েছিল চোখের ভুল, কিন্তু এই ঘরের উজ্জ্বল আলোয় সে এবার পরিষ্কার দেখেছে মিনাবাইয়ের ওপরের ঝকঝকে দাঁতের পাটির ভেতর থেকে বেরিয়ে আসা দুটো বড় বড় দাঁত। তাছাড়া মিনাবাইয়ের মুখ যেন অস্বাভাবিক ফ্যাকাশে এবং ফোলা ফোলা। কণ্ঠস্বর কেমন যেন নাকি নাকি ফ্যাস ফ্যাসে। চোখের মণি দুটো যেন মরা মাছের মতো স্থির। এক অজানা আতঙ্কে দম বন্ধ হয়ে আসতে চায় অনুরাগের। মনে হয় এক ছুটে পালিয়ে যায়, কিন্তু পারে না। সর্বাঙ্গ অবশ হয়ে আসছে। ঘামে ভেজা দেহ নিয়ে বিছানায় শুয়ে পড়ে অনুরাগ। তীব্র একটা সুমিষ্ট গন্ধ নাকে যেতেই চোখ মেলে তাকায় অনুরাগ। অন্ধকার ঘরে প্রথমে কিছু বুঝতে পারে না। কে যেন তার কানের কাছে মুখ নিয়ে খুব চাপা স্বরে বলে ওঠে, চলে যান, চলে যান আপনি যেই হোক না কেন, এই অভিশপ্ত বাড়ি থেকে এক্ষুনি পালিয়ে যান, না হলে ওরা আপনাকে মেরে ফেলবে। কথাগুলো শোনবার সঙ্গে সঙ্গে অনুরাগের গা শিউরে ওঠে। ততক্ষণে অন্ধকার চোখে সয়ে এসেছে। অনুরাগ দেখতে পায় একটা ছায়ামূর্তি তার ঘর থেকে বার হয়ে যাচ্ছে। ছায়ামূর্তি দরজার বাইরে বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে শোনা যায় একটা আর্তচিৎকার ও তার সঙ্গে রক্ত হিম করা একটা অলৌকিক হাসি। সারা বাড়িটা যেন ঝনঝন করে কেঁপে ওঠে। অনুরাগের মনে হয় ভয়ে আতঙ্কে দুর্ভাবনায় সে পাগল হয়ে যাবে। ল্যাম্পটা যতটা সম্ভব বাড়িয়ে দিয়ে ঘরটাকে আলোকিত করে তোলে। না, কোথাও কিছু নেই। সারা বাড়িটা আবার পাষাণপুরীর মতোই নীরব। অনুরাগ বরাবরই একটু ডাকাবুকো স্বভাবের। ভয় কাকে বলে সে জানে না, তাই সাময়িকভাবে ভয় পেলেও পরক্ষণেই সে তার মনকে শক্ত করে। ভয় কিসের ভয়? ভয়কে যে জয় করতে পারে না সে আবার মানুষ নাকি? মন থেকে সমস্ত দ্বিধা দ্বন্দ্ব মুছে ফেলে দিয়ে ল্যাম্প হাতে করে বারান্দায় এসে দাঁড়ায়। তারপর বারান্দা ধরে হাঁটতে থাকে। কই, কেউ তো কোথাও নেই। দক্ষিণের বারান্দায় বার কয়েক পায়চারি করে সিঁড়ির মাথায় এসে দাঁড়ায় অনুরাগ। এখান থেকেই দোতলার উত্তর এবং দক্ষিণ দুই দিকের টানা বারান্দা চলে গেছে, যার সঙ্গে লাগানো সার সার ঘর। এই উত্তর দিকের বারান্দায় আসতেই তাকে নিষেধ করেছেন মিনাবাই। এখানেই নাকি নানা ধরনের অসম্ভব কাণ্ড ঘটে। অন্য কোনো লোক হলে হয়তো এদিক মারাতে সাহস পেত না, কিন্তু অনুরাগ অন্য ধাতের মানুষ। উত্তরের ওই বারান্দা আর ঘরগুলোতে কেন যেতে নিষেধ করেছেন মিনাবাই? কি আছে ওখানে? অনুরাগের কৌতূহলী মন তা জানবার জন্য ছটফট করে ওঠে। আর সময় নষ্ট না করে ল্যাম্প হাতে নিয়ে উত্তরের বারান্দায় পা রেখেই
এক মুহূর্তে থমকে দাঁড়ায় অনুরাগ। ল্যাম্প তুলে যতটা সম্ভব চারপাশ ভালো করে দেখে নিয়ে বারান্দা ধরে সামনে এগোতে থাকে। উত্তরের বারান্দার ধার ঘেঁষে সার বন্ধ ঘর। বেশ কয়েকটা ঘরের পর একটা ঘরের ভেতর আলো দেখে এগিয়ে যায় অনুরাগ। ঘরের ভেতর প্রবেশ করি এক অদ্ভুত বিস্ময়ে থমকে দাঁড়ায়। বিশাল হলঘর ঝাড়বাতির আলোয় ঝলমল করছে। হলঘরের মেঝেতে পুরো রঙিন গালিচা পাতা, তার উপর হারমোনিয়াম, বেহালা, তানপুরা, সেতার, তবলা, ডুগি সাজানো, যেন এক্ষুনি এখানে কোনো গানের আসর বসবে। অবশ্য ঘর জনমানব শূন্য। বাইরে অঝোরে বৃষ্টি পড়ছে। জানলার কাঁচের পাল্লার ভেতর দিয়ে বিদ্যুতের ঝলকানি দেখা যাচ্ছে। অনুরাগ বিখ্যাত সঙ্গীত শিল্পী, গান তার রক্তে। তাই এই রকম নির্জন গৃহে বর্ষা মুখরিত রাতে বাদ্যযন্ত্র দিয়ে সাজানো আসরে দাঁড়িয়ে অনুরাগের মন ভেসে যায় কোনো অজানা সুরের জগতে। অনুরাগ ভুলে যায় রমজান আলীর সতর্কবাণী, মীনাবাইয়ের কাছে গান না গাওয়ার অঙ্গীকার। একরকম মোহগ্রস্তের মতো পায়ে পায়ে এগিয়ে এসে ল্যাম্পটা ঘরের এক পাশে রেখে গালিচার উপরে বসে সঙ্গীতের দেবী সরস্বতীকে প্রণাম করে তানপুরা হাতে তুলে নেয়। বাইরে একটানা বৃষ্টির ঝমঝম শব্দ তার কণ্ঠে এনে দেয় সুর। মেঘমল্লার রাগে আলাপ শুরু করে অনুরাগ। কিছুক্ষণের মধ্যেই সে ডুবে যায় সুরের মায়াজালে। হঠাৎ ঘরের মধ্যে প্রচণ্ড শব্দ শুরু হলে অনুরাগ বিরক্ত হয়ে চোখ খুলেই দেখে এক ভয়ঙ্কর দৃশ্য। স্তব্ধ হয়ে যায় তার কণ্ঠ, চোখ দুটো ঠেলে বেরিয়ে আসতে চায়। অনুরাগের ঠিক সামনের দেওয়ালে চুন বালি খসে গেছে। দেওয়ালের ভেতর থেকে কিছু একটা যেন প্রচণ্ড শক্তিতে দেওয়াল ফাটিয়ে বেরিয়ে আসতে চাইছে। দেখতে দেখতে প্রচণ্ড শব্দ করে দেওয়াল থেকে ইট খসে পড়তে লাগলো। অনুরাগের চোখের সামনে দেওয়াল ভেঙে ফাটল বড় হচ্ছে। এমন সময় পিঠে বরফের মতো ঠান্ডা স্পর্শ পেয়ে মাথাটা ঘোরাতেই অনুরাগের নিঃশ্বাস বন্ধ হয়ে আসবার উপক্রম। মীনাবাইয়ের দুটো হাত তার গলার দিকে এগিয়ে আসছে। সেই হাতে একটুও চামড়া বা মাংস নেই। মুখের দুপাশ থেকে দুটো রক্তমাখা দাঁত বেরিয়ে এসেছে। ধীরে ধীরে মীনাবাইয়ের হাত দুটো আরও এগিয়ে আসে, আরও আরও। এই সময় হাড় হিম করা হাসি হাসতে হাসতে রমজান আলীও তার দুটো হাত বাড়িয়ে অনুরাগের দিকে এগিয়ে আসতে থাকে। অনুরাগ বুঝতে পারে তার আর রক্ষা নেই। ভয়ে আতঙ্কে সে দু চোখ বুজে ফেলে। ঠিক সেই সময় মুহূর্তে কার যেন আর্তনাদ শোনা যায়। গাঁও কুমার নারায়ণ, গাঁও, তোমার অহল্যার ঘুম ভাঙিয়ে আমায় মুক্তি দাও। সেই আর্তনাদে কি জাদু ছিল কে জানে। অনুরাগ আবার শুরু করে মল্লার রাগের আলাপ। তার কণ্ঠে গান শোনার সঙ্গে সঙ্গে একটা চিৎকার করে মীনাবাই কিছুটা দূরে সরে যায়। সেখান থেকে দাঁত মুখ খিঁচিয়ে নাকি গলায় চিৎকার করতে করতে, বন্ধ করো গান, বন্ধ করো, না হলে এক্ষুনি সব রক্ত চুষে ছিবড়ে করে ফেলব। ততক্ষণে দেওয়াল ভেঙে নারী মূর্তিটি প্রায় বেরিয়ে এসেছে। সেও সেখানে করুণ কণ্ঠে অনুরোধ করতে থাকে, গাঁও কুমার নারায়ণ, গাঁও, আমায় মুক্তি দাও। এই রকম ভয়ঙ্কর পরিস্থিতিতে অনুরাগ প্রায় আধমরা হয়ে যায়। তার শরীর ঠান্ডা হয়ে আসছে, হাত পা থরথর করে কাঁপছে, তবুও সে তার গান থামায় না। একসময় দেওয়াল ভেঙে বেরিয়ে আসে একটি অপূর্ব সুন্দরী মেয়ে।
সঙ্গে সঙ্গে তীব্র সুমিষ্ট গন্ধ ঘর ভরে যায়। মেয়েটি বেরিয়ে আসতেই না চিৎকার করে মিনাবাই ও তার সঙ্গী রমজান আলী বারান্দার দিকে ছুটে পালায়। মেয়েটিও ওদের পেছনে পেছনে ছুটে যায়। পরক্ষণেই বারান্দা থেকে ভেসে আসে নারী ও পুরুষের কণ্ঠের আর্তচিৎকার। সারা অহল্যা মঞ্জিল থরথর করে কেঁপে ওঠে সেই চিৎকারে। একটু পরে নূপুরের শব্দ তুলে সুন্দরী মেয়েটি ঘরে এসে ঢোকে। অনুরাগ আর চুপ করে বসে থাকতে পারে না, উঠে পড়ে এক লাফে ঘর থেকে বারান্দায় বেরিয়ে সিঁড়ির দিকে ছুটতে থাকে। পেছন পেছন ছুটে আসে মেয়েটি। সিঁড়ির মুখে এসে অনুরাগের পথ আটকে দাঁড়ায়, তারপর বলে, ভয় পেও না, তুমি আজ তোমার গানের মধ্যে দিয়ে পাষাণী অহল্যার ঘুম ভাঙিয়েছ, আর তোমার কোনো ভয় নেই। একটু চুপ করে থেকে মেয়েটি বলতে থাকে, যদিও তুমি কুমার নারায়ণ নও, তবুও তোমার মতো এই রকম বিশুদ্ধ মল্লার রাগের সুরমূর্ছনায় কুমার নারায়ণ একসময় এই বাড়ি ভরিয়ে রাখত। যে রাতে ওরা আমাকে মেরে ফেলল, সেই রাতও ছিল এই রকম ঝড় জলের রাত। এই রকম রাতে কুমার নারায়ণ মল্লার গান গাইত আর আমি নাচতাম। সেদিনও আমি কুমার নারায়ণের অপেক্ষায় এই ঘরে বসেছিলাম। সেই সময় জমিদার কুমার নারায়ণের পিতা দুর্লভ নারায়ণের কথায় ওই শয়তান মিনাবাই আর তার দুই সঙ্গী রমজান আলী, বশির মিয়া আমাকে মেরে দেওয়ালে গেঁথে রেখেছিল। সেই দিন থেকে আমি অপেক্ষা করে আছি মল্লার রাগ শুনবার জন্য। আমার অতৃপ্ত আত্মা মুক্তি পায়নি। দুর্লভ নারায়ণ মিনাবাইদের মুখ বন্ধ করার জন্য ওদেরও মেরে ফেলেছিল, কিন্তু ওরা তিনজন ওদের পাপের ফলে মুক্তি পায়নি, রক্তচোষা হয়েছিল। আজ ভোর রাতেই ওরা তোমাকে মেরে রক্ত চুষে খেত। আমি ওদের ধ্বংস করেছি। আজ তুমি বিশুদ্ধ মল্লার রাগ গেয়ে আমাকে মুক্তি দিয়েছ, তাই এখান থেকে চলে যাবার আগে আমি তোমাকে কুমার নারায়ণের সবচেয়ে প্রিয় তানপুরাটা দিতে চাই। এই তানপুরাতে রেওয়াজ করলে তুমি একদিন সারা পৃথিবী জোড়া খ্যাতি লাভ করবে। এসো, তানপুরাটা নিয়ে যাও। বলতে বলতে মেয়েটি একটু অন্যমনস্ক হতেই অনুরাগ তার পাশ কাটিয়ে সিঁড়ি দিয়ে নেমে এক ছুটে বাগান পেরিয়ে একেবারে রাস্তায়। গাড়ির চাবি তার পাজামার পকেটে ছিল, তাই দিয়ে গাড়ির দরজা খুলে গাড়িতে উঠেই গাড়ি চালিয়ে দিল। যেমন করে হোক এখান থেকে পালাতে হবে, দূরে দূরে, বহু দূরে। বাবু, এ বাবু! অনেকগুলো কণ্ঠের সম্মিলিত আওয়াজে অনুরাগের ঘুম ভেঙে যায়। তাকিয়ে দেখে তার গাড়ির চারপাশে অনেক লোকের ভিড়। কোনো কিছু ভালো করে বোঝবার আগেই ডাকবাংলোর চৌকিদার এগিয়ে আসে। বাবু, क्या आप হৃদয়পুর नहीं गए हैं? চৌকিদারের কথায় অনুরাগের চেতনা ফেরে। সকাল হয়েছে, ঝড় বৃষ্টি বন্ধ হয়ে গেছে। ছেঁড়া মেঘের ফাঁকে সূর্য দেখা যাচ্ছে, তবে চারিদিকের ঝড় তার সাক্ষ্য রেখে গেছে। অনেক বড় বড় গাছের ডাল ভেঙে গেছে, পাতা ছড়িয়ে আছে সব জায়গায়। অনুরাগের মনে পড়ে কাল রাতে ওই অভিশপ্ত বাড়ি থেকে বার হয়ে অজানা অচেনা রাস্তায় পাগলের মতো কোনো দিকের কথা না ভেবেই গাড়ি চালিয়েছিল অনুরাগ। কোথায় যাচ্ছে, কোন দিকে যাচ্ছে সেসবের ভাবনার তার মনের অবস্থা তখন ছিল না। একসময় গাড়ির তেল ফুরিয়ে যাওয়ায় আপনা থেকেই গাড়ি থেমে গিয়েছিল। অন্ধকার দুর্যোগপূর্ণ রাতে গাড়ি কোথায় এসে থেমেছে জানবার উপায় ছিল না। তারপর কখন যে সে ঘুমিয়ে পড়েছে নিজেই জানে না। অনুরাগকে চুপ করে থাকতে দেখে চৌকিদার বলে, क्यों आप बांग्लो की इतना नज़दीक में रात गुजारा? अगर गाड़ी में ही रहना था तो इधर रह सकता था।
কি করব? তুমি তো কাল কিছুতেই আমাকে বাংলোয় জায়গা দিলে না। অনুরাগ বলে, माफ कीजिएगा बाबू, कल सब घर बुक्ड था, लेकिन आज सुबह फ़ोन आया कि वो बड़ो बाबू नहीं आएगा। चलिए वो घर आपको दे देंगे। चलो ताहले बोले गाड़ी थेके नामते नामते अनुराग चौकीदार के प्रश्न करे, चौकीदार तुमी अहल्ला मंजिल चेनो? अहल्ला मंजिल नाम शुनेई चौकीदारेर मुख शुकिये जाए। अबाक हये बेश किछुक्षण अनुरागेर मुखेर दिके ताकिये थाके। चौकीदारके अबाक हये ताकिये थाकते देखे अनुराग बोले, कि हलो, कथा बोलछो ना जे? तुमी अहल्ला मंजिल चेनो? ओई बाड़ीते कारा थाके जानो? गेछो कखनो ओई बाड़ीते? अनुरागेर कथा शुने शिउरे उठे डाक बांगलोर चौकीदार बोले, उस मंजिल की बात हमसे मत कहिए, क्योंकि उस मंजिल में बहुत प्रेत आत्मा रहती है। उस मंजिल के पास कोई नहीं जाता। अचानक कोई चला गया तो उस प्रेत आत्मा उसका खून चूस चूस कर मार डालता है। कथा शेष करेई चौकीदार डाक बांगलोर दिके हाँटते शुरू करे। अनुराग गाड़ीर पेछने सीटे निजेर सूटकेस और अन्यान्य जिनिसपत्रगुलो ठीक आछे किना देखते गिये स्तब्ध हये दाड़िये जाए। रातेर अंधकारे नय, दिनेर आलोय एत लोकेर माझे प्रकाश्य रास्ताय दाड़िয়েও अनुरागेर मने हय से बोध हय एखोनो स्वप्न देखছে। ए कि करे सम्भव? तबे कि काल रातेर सब घटना सत्यि? से कि तार गानेर मध्य दिए मुक्ति दिएছে पाषाणी अहल्लाके? यदि ता ना हय तबे एटा कि? गाड़ीर पेछनेर सीटे शोयानो अहल्ला बाईयेर उपहार, कालकेर सेई अपूर्व कारुकार्य खचित तानपुरा, जा से काल राते बाजिয়েছিল गानेर सुरे। शुधु ताई नय, अहल्ला मंजिलेर दोतलार घरे फेले आसा तार बैग टर्च सब राखा आछे गाड़ीर भेतर। के कखन राखलो एसब? एक बुक विस्मय निये अनुराग बेश किछुक्षण ताकिये देखे तानपुराटाके। तारपर सेई अतृप्त शिल्पी आत्माके मने मने प्रणाम जानिये दुहात दिये परम ममताय तानपुराटाके बुके चेपे धरे एबं बांगलोर दिके हाँटते थाके अनुराग। बृष्टि धोया सूर्येर आलोय झिकिमिकी झिलमिल झर्ना जेन तखन सूर जगतेर स्वप्निल आनंदेर आशीर्बाद बर्षण करे चलेছে तमसा मुक्त धरित्रीर बुके। तो बंधुरा गल्पटा केमन लागलो अवश्यई कमेंट करे जानाबेन। यदि भालो लेगे थाके ताहले लाइक करबेन, पारले बंधुदेर साथे शेयर करबेन। नतून बंधुदेर उद्देश्ये आरो एकबार बोलছি, যদি আজকের গল্পটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন। আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান করে দেবেন। তাহলে আমি যখনই যেইরূপ গল্প নিয়ে উপস্থিত হব সেগুলো আপনারা আপনাদের ফোনে নোটিফিকেশান আকারে পেয়ে যাবেন। তো বন্ধুরা আজ এখানেই থাক। পরবর্তী সময়ে নতুন গল্প নিয়ে যতক্ষণ না ফিরে আসছি ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।